এইচএস সেকেন্ড ইয়ারের বাংলা বিভাগের দিবসের শেষে ছোট গল্পটি আলোচনা করতে চলেছি। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দিবসের শেষে ছোট গল্পটির লেখক কে? জগদীশ গুপ্ত। দিবসের শেষে গল্পটি লেখকের কোন গল্প সংগ্রহ থেকে গৃহীত হয়েছে? বিনোদিনী গল্প গ্রন্থ থেকে। রতি নাপিতের বাড়ির পূর্ব দিকে কোন নদী প্রবাহিত? কামদা নদী। রতির ছেলের নাম কি? পাঁচু। নারানী কে? রতি নাপিতের স্ত্রী তথা পাঁচুর মা। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি অঙ্কের মূল্যাঙ্ক 2/3। পাঁচুর অসংলগ্ন কথার দুটি উদাহরণ দাও। পাঁচুর অসংলগ্ন কথার উদাহরণ দুটি হলো, একটি পেচক তাদের ঘরের চালে বসে অট্টহাস্য করতে সে দেখেছে এবং একটি বৃহৎ কচ্ছপ বাচ্চাসহ তাদের উঠানে দাঁড়িয়ে নৃত্য করতেও সে দেখেছে। খ, বহু আরাধনার ধন এই পাঁচু একদিন সকালবেলা ঘুম ভাঙ্গিয়া উঠিয়াই যে কথাটি বলিয়া বসিল তাহা যেমন ভয়ঙ্কর তেমনি অবিশ্বাস্য। 1. ভয়ঙ্কর ও অবিশ্বাস্য কথাটি কি? ভয়ঙ্কর ও অবিশ্বাস্য কথাটি হলো, তাকে আজ কুমিরে নেবে। প্রমাণ নাম্বার 2, পাঁচুকে কেন বহু আরাধনার ধন বলে উল্লেখ করা হয়েছে? পাঁচু হলো তার মা বাবার একমাত্র জীবিত সন্তান। তার জন্মের পূর্বে আরও 3টি মৃত পুত্র সন্তান প্রসব করেছিলেন তার মা নারানী। পরে পাঁচু গোপালের মাদুলি ধারণ করে এই পাঁচুকে লাভ করেছিলেন, তাই পাঁচুকে বহু আরাধনার ধন বলে উল্লেখ করা হয়েছে। গ, রতি স্ত্রীর মুখে পাঁচুর উক্তি শুনিয়া পাঁচুকেই চোখ রাঙ্গাইয়া ধমকাইয়া দিল। এই সংস্রবে তাহার মনে পড়িয়া গেল তাহাদেরই গ্রামের মৃত অধর বক্সির কথাটা। মৃত অধর বক্সির কথাটি কি? মৃত অধর বক্সির কথাটি হলো, সে শেষবার নৌকা যাত্রা করবার আগের দিন সন্ধ্যাবেলা আবছায়া জ্যোৎস্নায় নিজেরই ছায়া দেখে আড়কে উঠে লাফাতে লাফাতে সেই ছায়ার দিকে আঙ্গুলি নির্দেশ করে ওকে ওকে বলে ভীতস্বরে চিৎকার করেছিল। অনেক চেষ্টা করে তাকে সেদিন শান্ত করা হলেও ওই নৌকা যাত্রাটাই তার জীবনের শেষ যাত্রা হয়ে পড়েছিল। ঘ, সেদিন বিকালে ঘুম ভাঙ্গিয়া নারানী বারান্দায় আসিতেই তাহাকে দেখিয়া পাঁচুর সমবয়সী অনেকগুলি ছেলে মেয়ে বিদ্যুৎ বেগে অদৃশ্য হইয়া গেল। বিদ্যুৎ বেগে বলতে কি বোঝানো হয়েছে? ছেলে মেয়েদের বিদ্যুৎ বেগে অদৃশ্য হবার কারণ কি? বিদ্যুৎ বেগে বলতে বোঝানো হয়েছে খুবই দ্রুত বেগে। ছেলেমেয়েরা পাঁচুকে সঙ্গে নিয়ে তাদের ঘরে থাকা একটা পাকা কাঁঠাল চুরি করে খাচ্ছিল। তারই সে সময় পাঁচুর মা নারানী হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠায় তারা ধরা পড়ার ভয়ে বিদ্যুৎ বেগে অদৃশ্য হয়েছিল। ছেলের আমার এতক্ষণে হাসি ফুটেছে বক্তাকে। ছেলের মুখে হাসি ফোটবার কারণ কি? বক্তা হলেন নারানী। নারানী ছেলে পাঁচু সকাল থেকে মনমরা অবস্থায় ছিল তারই, কেননা ঘুম থেকে উঠার পর থেকেই তার মনে হচ্ছিল আজ তাকে কুমিরে নেবে তারই। কিন্তু তার বাবা রতি তাকে জোর করে নদীতে নিয়ে গিয়ে স্নান করিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়ায় পাঁচুর সে ভয় ভেঙে যায়। তাই রতি যখন জিজ্ঞাসা করে কি কুমিরে নেয়নি তো, তখন তার মুখে হাসি ফুটে ওঠে। বড় প্রশ্ন। ক, নিয়তি অমোঘ, তার কাছে মানুষ অসহায়। দিবসের শেষে গল্প অবলম্বনে বাক্যটির সত্যতা নিরূপণ করো, অথবা দিবসের শেষে গল্পে নিয়তির প্রভাব কতটা পরিস্ফুট হয়েছে আলোচনা করো। মনুষ্য জীবনে নিয়তির প্রভাব এক অনস্বীকার্য বিষয়। কেউ কেউ এটাকে মানতে চায় না, আবার অনেকে এটাকে আশ্রয় করে থাকেন। দাঁড়ি সে যাই হোক, নিয়তির বিধান যে অমোঘ তা প্রচেষ্টার মাধ্যমে লঙ্ঘন করা যায় না। এই কথাটা জগদীশ গুপ্তের দিবসের শেষে গল্পে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। দিবসের শেষে গল্পের প্রধান দুটি চরিত্র রতি ও নারানী।
তারা দুজনেই নিয়তির প্রকোপের শিকার। তাদের পুত্রভাগ্য খারাপ, তাই তিনটি পুত্র সন্তান আতুরঘর থেকেই নদীতে বিসর্জন দিতে হয়েছিল। এরপর তাবিজ, কবচ, মাদুলির মাধ্যমে নিয়তির বিরুদ্ধে লড়াই করে একটি পুত্র সন্তান লাভ করলেও তাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারেননি। পূর্বঘটিত ঘটনা সবসময় নারায়ণীকে ভয়ে ভয়ে রাখত। তার কেবলই মনে হতো কোন ফাঁকে চরমতম সর্বনাশ ঘটে যেতে পারে। তার এই আশঙ্কাই একদিন বাস্তবের রূপ ধারণ করে নিল। তাদের একমাত্র সন্তান পাঁচু 5 বছর বয়সকালে একদিন ঘুম থেকে উঠে বলল তাকে আজ কুমিরে নেবে। কুমিরে নেওয়ার মতো তেমন কোনো সম্ভাবনা ছিল না। তাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কামদা নদীতে কোনো কালেই কুমিরের উপস্থিতি কেউ লক্ষ্য করেনি, তাই কথাটি অসম্ভবের মতো শোনাচ্ছিল। তবু সব ধরনের সতর্কতা তারা অবলম্বন করেছিলেন। সন্তানের মনের অহেতুক ভয় ভেঙে দিতে রতি জোর করে পাঁচুকে নদীতে নিয়ে গিয়েছিল। হাঁটু পানিতেই তাকে স্নান করিয়ে ভালোয় ভালোয় বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তবে নিয়তির অমোঘ বিধান তাকে পুনরায় নদীতে আসতে বাধ্য করে। কালগুম নারায়ণীকে দিবানিদ্রায় নিয়ে যায়। এই ফাঁকে পাঁচু কাঁঠালের আটা ও ধুলাবালি মেখে নেয়। রতি তাকে ধুয়ে নদীতে নিয়ে যায়। এই পর্বটাও সম্পন্ন হয়ে যায় ভালোয় ভালোয়। তবে ঘটনাটা ঘটবে বলেই পাঁচু গা ধোয়ার সময় খেলার একটি ঘট জলের ধারে ফেলে আসে, আর সেই ঘটটি আনতে গিয়েই সে কুমিরের আক্রমণের কবলে পড়ে। এভাবেই নিয়তির বিধান বাস্তবায়িত হয়ে ওঠে। ভাগ্যের লিখন খণ্ডানো যায় না, এই আপ্তবাক্যটা দিবসের শেষে গল্পে প্রমাণিত হয়ে উঠেছে। ছেলের সর্বনেশে কথা শুনিয়া নারায়ণী প্রথমটা ভয়ানক চমকাইয়া উঠিলেও একটু ভাবিতেই দুর্ভাবনা কাটিয়া তার বুক হালকা হইয়া গেল। নারায়ণীকে, তার ছেলের নাম কি? নারায়ণী হল রতি নাপিতের স্ত্রী। দাঁড়ি, তার ছেলের নাম পাঁচু। ছেলের কোন কথাকে সর্বনেশে কথা বলা হয়েছে? ছেলে পাঁচু একদিন সকালে ঘুম ভেঙ্গে উঠে বলেছিল, মা, আজ আমায় কুমিরে নেবে। তার এই কথাটাকে সর্বনেশে কথা বলা হয়েছে। কোন ভাবনা না নারায়ণীর বুক হালকা করল। ছেলের সর্বনেশে কথা শুনে নারায়ণীর বুক ভেঙে দুর্ভাবনার পাথর চেপে বসেছিল। তবে ব্যাপারটা নিয়ে কিছুটা চিন্তা করতেই পাঁচুর এরকম অসংলগ্ন আরও 2-1টি কথা তার মানসপটে ভেসে উঠেছিল। তাই এ কথাটাকেও অসংলগ্ন করে ভেবে নিয়ে নারায়ণীর বুক হালকা হয়েছিল। ছেলের সর্বনাশে কথা কীভাবে বাস্তব রূপ নিয়েছিল তা বিব্রত করো। ছেলের সর্বনেশে কথাটা ছিল তাকে আজ কুমিরে নিয়ে যাবে। যদিও এই কথাটা বাস্তবায়িত হওয়ার তেমন কোনো সম্ভাবনা ছিল না, কেননা তাদের পার্শ্ববর্তী কামদা নদীতে কোনো কালে কুমিরের উপস্থিতি লক্ষিত হয়নি। তবুও এই কথাটা বাস্তবায়িত হয়ে গিয়েছিল। কথাটার প্রকোপ থেকে রক্ষা পেতে ছেলে পাঁচু নদীতে যেতে চায়নি, কিন্তু তার বাবা রতি ছেলের এই অহেতুক ভয় ভাঙিয়ে দিতে জোর করে নদীতে নিয়ে যায়। ভালোই ভেতরে স্নান করিয়ে নিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এতে পাঁচুর মন মারা ভাবটা কেটে যায়। সে সঙ্গীদের নিয়ে আনন্দে উল্লাসে মেতে ওঠে। উঠানে গড়াগড়ি গিয়ে সারা গায়ে ধুলাবালি লাগিয়ে ফেলে। ফলে পুনরায় তাকে নদীতে যেতে হয়। এবারও গা ধুয়ে নিরাপদে তীরে উঠে আসে। তবে আসার সময় খেলার একটি ঘট জলের কিনারায় ফেলে আসে, আর সেটা কুড়িয়ে আনতে গিয়েই কুমিরের আক্রমণের শিকার হয়। লেজের ঝাপটা খেয়ে সে অদৃশ্য হয়ে যায়। এভাবেই সর্বনেশে কথাটা বাস্তবে রূপ নিয়েছিল। কেবল পাঁচুর মা সে দৃশ্য দেখিল না। পাঁচুর মায়ের নাম কি? নারায়ণী। পাঁচুর মা কেন সে দৃশ্য দেখতে পায়নি? ছেলে কুমিরের আক্রমণের শিকার হয়ে পড়ার খবর শুনে পাঁচুর মা মূর্ছিতা হয়ে পড়েছিল, তাই সে দৃশ্য দেখতে পায়নি। সে দৃশ্য কি তা বর্ণনা করো। সে দৃশ্যটি হলো পাঁচুর অন্তিম যাত্রার দৃশ্য। পাঁচুর গা ধুইয়ে দিতে নদীর ঘাটে নিয়ে গিয়েছিল তার পিতা রতি। দাঁড়ি, গা ধোয়ার সময় খেলার একটি ঘট জলের ধারে ফেলে আসে। দাঁড়ি, সেটি আনতে গিয়ে পাঁচু কুমিরের আক্রমণের শিকার হয়। দাঁড়ি, লেজের ঝাপটায় পাঁচুকে নিয়ে নদীর জলে অদৃশ্য হয়ে যায় কুমির। দাঁড়ি, এই ঘটনাটার অভিঘাতে নদীর তীর জনাকীর্ণ হয়ে ওঠে।
কিছু সময় পর ওপারের কাছাকাছি শেষবারের মতো পাঁচুকে দেখা যায়। দাঁড়ি সে নিশ্চয়ই অবস্থায় কুমিরের মুখে পড়ে আছে, আর তার মুখের উপর ডুবন্ত সূর্যের শেষ রক্তরশ্মি জ্বলজ্বল করছে। এই হৃদয় বিদারক দৃশ্যটা দেখে সমবেত জনতা হায় হায় করে উঠেছিল। তবে পাঁচুর মা এই দৃশ্যটি দেখতে পায়নি। সে ছেলেকে কুমিরে নেওয়ার দুঃসংবাদ শুনেই মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিল। রতি আরও শক্ত হইয়া বলিল, নয়, ওর ভুলটা ভাঙা দরকার। রতিকে? রতি হলো নারায়ণীর স্বামী তথা পাঁচুর পিতা। ওর ভুলটা? কার ভুলটা? ও সত্যি কি কোনো ভুল করেছিল? যুক্তি দিকে উত্তর দাও। ওর ভুলটা বলতে পাঁচুর ভুলের কথা বলা হয়েছে। ও অর্থাৎ পাঁচু সত্যিকার অর্থে কোনো ভুল করেনি, তবে তার এই নির্ভুল কথাটা ছিল যুক্তিতর্কের ঊর্ধ্বে। তাই তার মা বাবা অর্থাৎ নারায়ণী ও রতিসহ অন্যান্য সকলের কাছে কথাটা অসংলগ্ন ও ভুল বলে বিবেচিত হয়েছিল। তবে মন দিয়ে যাদের কারবার তারা বলে থাকেন মৃত্যু পদযাত্রী পূর্ব থেকে কিছুটা অনুভব লাভ করে থাকেন। এক থাটা পাঁচুর জীবনে প্রতিফলিত হয়েছিল। সে সকাল থেকে বলছিল তাকে আজ কুমিরে নেবে। সবাই কথাটাকে ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার পূর্বেই সে কুমিরের কবলে পড়ে গিয়েছিল। তাই পাঁচুর কথাটা নির্ভুল ছিল বলতে হয়। ওর ভুলটা ভাঙাবার জন্য রতি কী করলো? অর্থাৎ পাঁচুর কুমিরে নেওয়া বিষয়ক ভুলটা ভাঙাবার জন্য রতি নানা পন্থা অবলম্বন করেছিল। প্রথমে স্ত্রীর মুখ থেকে কথাটা শুনে সে পাঁচুকে চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলছিল, ফের যদি এ কথা শুনিয়া মুখে আনবি তবে কাঁচা কঞ্চি তোর পিঠে ভাঙব। এরপর স্নানের সময় তাকে জোর করে নদীতে নিয়ে গিয়েছিল। সেখানকার ঘুমট পরিবেশে সত্যিকার কুমিরের সাড়া পেয়েও শুশক বলে হেসে উঠেছিল। পাঁচুকে হাঁটু জলে নামিয়ে স্নান করিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এভাবেই রতি পাঁচুর ভুল ভাঙাবার চেষ্টা করেছিল। প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো। এই ক্ষুদ্র ঘটনায় এবং একটু হাসিতে পাইয়া রতির ভয়ে অভিভূত ভাবটা কাটিয়া গেল। উত্তর। উদ্ধৃতিটি জগদীশ গুপ্তের দিবসের শেষে শীর্ষক গল্প থেকে নেওয়া হয়েছে। পাঁচুকে কুমিরে নেওয়া বিষয়ক ভুল ভাঙাতে তাকে নদীতে নিয়ে গিয়ে রতির মনেও যে ভয়ের সঞ্চার হয়েছিল, সে প্রসঙ্গেই এই উদ্ধৃতিটি ব্যক্ত হয়েছে। 5 বছর বয়সের পাঁচু ঘুম থেকে উঠেই বলেছিল তাকে আজ কুমিরে নেবে। এই কথাটা বাস্তবায়িত হওয়ার তেমন কোনো সম্ভাবনা ছিল না। তাই কথাটাকে অমূলক বিবেচনা করে তার মনের অহেতুক ভয় ভাঙিয়ে দিতে রতি তাকে জোর করে নদীর ঘাটে স্নান করাতে নিয়ে যায়। তবে সেখানে গিয়ে সেই ভয়ের বশীভূত হয়ে পড়ে। নিস্তরঙ্গ নিঃশব্দ জলরাশি তার মনে ভয় ধরিয়ে দেয়। সে যেন নতুন এক চেহারায় নদীটিকে দেখতে পায়। ব্যাপারটা তাকে ভাবনায় ফেলে দেয়। আসলে সন্তানের অমঙ্গলের আশঙ্কা রতির পিতৃহৃদয় আক্রান্ত করে তুলেছিল। কিন্তু ছেলের মঙ্গল বাসনায় সে অমূলক ভয়টা ভেঙে দেওয়ার চেষ্টা করছিল। তাই পাঁচু সত্যিকার কুমির দেখে চিৎকার করে উঠলে সে হেসে ওকে শুশক বলে চিৎকার করে। এই সুযোগে কথা বলতে পেরে ও সামান্য হাসির কারণে রতির ভয়াতুর ভাবটা কেটে গিয়েছিল। প্রমাণ নম্বর 2। সূর্যকে ভক্ষ্য নিবেদন করিয়া লইয়া কুম্ভীর পুনরায় অদৃশ্য হইয়া গেল। উদ্ধৃত অংশটি জগদীশ গুপ্তের দিবসের শেষে গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে পাঁচুর অন্তিম যাত্রার দৃশ্যটা বর্ণিত হয়েছে। পাঁচু ঘুম থেকে উঠেই তার মাকে বলেছিল তাকে আজ কুমিরে নেবে। তার মা বাবা সহ আরও অনেকেই ব্যাপারটা নিয়ে বিচার বিশ্লেষণ করে কোনো কার্যকরণ সূত্র বের করতে না পেরে কথাটাকে অমূলক বিবেচনা করেছিলেন। তবে দিনের শেষ বেলায় কুমিরের কবলে পড়ে গিয়ে পাঁচু তার কথাটাকে সত্য বলে প্রতিপন্ন করেছিল। গা ধোয়ার সময় ভুলবশত ফেলে আসা খেলার ঘরটি নিয়ে আসতে গিয়ে সে কুমিরের কবলে পড়ে। লেজের ঝাপটায় কুমির তাকে নদীগর্ভে নিয়ে যায়। তার পিতার আর্তচিৎকারে নদীর তীর জনাকীর্ণ হয়ে ওঠে। তাদেরকেই যেন শেষবারের মতো দেখা করাতে ওপারের কাছাকাছি পাঁচুর নিশ্চল দেহ মুখে করে ভাসিয়ে তুলে কুমির।
তখন ডুবন্ত সূর্যের রক্তিম আভা তার মুখে জ্বলজ্বল করে ওঠে। এজন্য সূর্যদেবকে বক্ষ নিবেদন করা। এরপরই কুম্ভীরটি পাঁচুকে নিয়ে অদৃশ্য হয়ে যায়।